শহরের বুকে এসে পৌঁছানোর পর থেকেই আমার জীবন যেন একটা নতুন রঙে রাঙানো শুরু হয়েছিল। গ্রামের সেই শান্ত সরল জীবন ছেড়ে এই কোলাহলময় শহরে পা রাখা আমার জন্য একটা বড় পরিবর্তন ছিল। কাজের খোঁজে এসেছিলাম, আর সেই সঙ্গে একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে। খালার বাড়িতে উঠেছিলাম, কারণ এই বিশাল শহরে আমার আর কোনো আশ্রয় ছিল না। খালা আমার মায়ের ছোট বোন, বয়সে আমার থেকেও কিছুটা ছোট। তার নাম রিয়া। রিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ছিল একটু অন্যরকম, বন্ধুর মতো, কখনো কখনো বোনের মতো, আবার কখনো কখনো তার হাসি আর দুষ্টু চোখের দৃষ্টিতে যেন কিছু বলা না বলা কথা লুকিয়ে থাকত। খালার বাড়িটা ছিল শহরের একটু নিরিবিলি এলাকায়। দোতলা বাড়ি, ছোট্ট একটু বারান্দা, আর ভেতরে দুটো বড় ঘর। আমি আর রিয়া একই ঘরে থাকতাম। ঘরটা ছিল বেশ প্রশস্ত। একটা বড় জানালা দিয়ে রাতের শহরের আলো ঢুকে পড়ত। বিছানাটা ছিল দুজনের জন্য যথেষ্ট, তবে আমরা সবসময় একটু দূরত্ব রেখে শুয়ে থাকতাম। রিয়া ছিল সেই মেয়ে যার হাসিতে একটা আলাদা জাদু ছিল। তার চোখে সবসময় একটা দুষ্টুমির ঝিলিক, আর কথাবার্তায় এমন একটা আকর্ষণ যে তাকে না দেখে থাকা মুশকিল। তবে আমি সবসময় নিজেকে সংযত রাখতাম। সে আমার খালা, বয়সে ছোট হলেও আমার মনে তার প্রতি একটা শ্রদ্ধা ছিল। কিন্তু কখনো কখনো তার ছোট ছোট কথা, হাসি বা আমার দিকে তাকানোর ধরনে মনে হতো সে যেন কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। সেদিন রাতটা ছিল একটু অন্যরকম। কাজের চাপে আমি দেরি করে বাড়ি ফিরেছিলাম। শহরের ব্যস্ত রাস্তা, অফিসের ক্লান্তি আর মাথার মধ্যে হাজারটা চিন্তা নিয়ে যখন বাড়িতে ঢুকলাম, তখন ঘড়িতে প্রায় রাত 11টা। দরজা খুলে রিয়া আমাকে দেখে একটু হাসল। তার পরনে ছিল একটা হালকা নীল রঙের নাইটি, যেটা তার গায়ে এমনভাবে জড়িয়েছিল যে রাতের মৃদু আলোয় তার শরীরের রেখাগুলো যেন একটু বেশি স্পষ্ট হয়ে উঠছিল। আমি চোখ সরিয়ে নিলাম। এত দেরি? সে বলল, তার গলায় একটা হালকা ঝাঁজ। হ্যাঁ, অফিসে একটু বেশি কাজ ছিল, আমি ক্লান্ত গলায় বললাম। জুতো খুলে ব্যাগটা একপাশে রেখে সোজা ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। শরীরে আর কোনো শক্তি ছিল না। চোখ বন্ধ করে শুধু একটু শান্তি খুঁজছিলাম। ঘরের আলোটা ছিল মৃদু, আর জানালা দিয়ে ঢোকা হাওয়ায় একটা শীতল স্পর্শ ছিল। আমি প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থায় ছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ মনে হলো কেউ আমার পাশে এসে বসল। চোখ না খুলেই বুঝলাম এটা রিয়া। তার হাত আমার মাথায় বুলিয়ে দিতে শুরু করল। তার আঙুলের স্পর্শে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সারা দিনের ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছিল। আমি চোখ খুললাম না, কারণ এই মুহূর্তটা ভাঙতে চাইনি। তার হাতের নরম ছোঁয়া আমার কপাল থেকে চুলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমি শুধু শুনলাম তার শ্বাসের হালকা শব্দ আর তার নাইটির খসখস শব্দ যখন সে একটু নড়ে বসল। ক্লান্ত লাগছে, তাই না? সে বলল, তার গলায় একটা নরম প্রায় ফিসফিসের মতো। আমি শুধু একটা হালকা শব্দ করলাম। তারপর সে ধীরে ধীরে আমার পায়ের কাছে বসল। আমি অনুভব করলাম তার হাত আমার পায়ে ছুঁয়ে গেল। সে আলতো করে আমার পা ম্যাসাজ করতে শুরু করল। তার হাতের চাপ ছিল ঠিকঠাক, না বেশি জোরে, না বেশি হালকা। প্রতিটি স্পর্শে যেন আমার শরীরের সব টান ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আমি চোখ খুলে তাকালাম। রিয়া আমার দিকে তাকিয়েছিল, তার চোখে একটা অদ্ভুত দীপ্তি। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ, আমি তোমার পাশে আছি। তার কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। এটা কি শুধুই যত্ন, নাকি এর পেছনে আরও কিছু আছে? তার চোখের দৃষ্টি, তার হাতের স্পর্শ আর তার গলার সেই ফিসফিস সবকিছু যেন আমাকে একটা রহস্যময় জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। সে হাসল, একটা দুষ্টু হাসি, যেন সে জানে আমার মনে কি চলছে। আর একটু আরাম লাগবে, সে বলল, তার গলায় একটা খেলোয়াড় ভাব। আমি কিছু বলার আগেই সে আমার পায়ের ম্যাসাজ থামিয়ে উঠে দাঁড়ালো। তার নাইটি একটু নড়ে গিয়ে তার কোমরের একটা অংশ উন্মুক্ত হয়ে পড়ল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় উঠছিল। সে ঘরের আলো বা আরেকটু মৃদু করে দিয়ে বলল, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি বিছানায় শুয়ে রইলাম। আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন।
তার এই আচরণ কি শুধুই যত্নের, নাকি এর পেছনে কিছু লুকানো আছে? রাতের এই নিশ্চুপ মুহূর্তে তার স্পর্শের উষ্ণতা আমার শরীরে এখনও লেগেছিল। আমি জানতাম এই রাতের গল্প এখানেই শেষ হবে না। রিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা জেগে উঠল। তার শেষ কথাটা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, যেন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তার গলার সেই নরম, প্রায় ফিসফিসের মতো স্বর আর চোখের সেই দুষ্টু ঝিলিক, সব মিলিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছিল। এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি রিয়া সত্যিই কিছু ইঙ্গিত দিচ্ছে? আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসছিল না। তার হাতের স্পর্শ, তার নাইটির সেই হালকা খসখস শব্দ আর তার শরীরের উষ্ণতা যেন আমার শরীরে এখনও লেগেছিল। ঘরের আলোটা মৃদু করে দেওয়া হয়েছিল, আর জানালা দিয়ে ঢোকা শহরের রাতের হাওয়া আমার মুখে এসে লাগছিল। বাইরে থেকে দূরের গাড়ির হর্ন আর রাস্তার কোলাহলের হালকা শব্দ ভেসে আসছিল। আমি চোখ বন্ধ করে চেষ্টা করছিলাম মনকে শান্ত করতে, কিন্তু রিয়ার কথা বারবার মনে পড়ছিল। তার সেই হাসি, তার চোখের দৃষ্টি আর তার হাতের স্পর্শ, সবকিছু যেন আমাকে একটা অজানা পথে টেনে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দরজার কাছে একটা হালকা শব্দ হল। আমি চোখ খুললাম। রিয়া ফিরে এসেছিল। তার হাতে একটা ছোট্ট ট্রে, তাতে এক গ্লাস পানি আর একটা ছোট বাটিতে কিছু। সে ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে আবার সেই দুষ্টু হাসিটা হাসল। ভাবলাম, তুমি এত ক্লান্ত, একটু কিছু খেলে মনটা ফ্রেশ হবে, সে বলল। তার গলায় একটা অদ্ভুত মিষ্টতা ছিল, যেন সে শুধু আমার যত্ন নিতে চায়, কিন্তু তার চোখের দৃষ্টি বলছিল এর পেছনে আরও কিছু আছে। সে ট্রেটা বিছানার পাশের টেবিলে রাখল। আমি উঠে বসলাম। বাটিতে ছিল কয়েকটা চকলেট আর কিছু ফলের টুকরো। এত রাতে চকলেট? আমি হেসে বললাম, একটু বিস্মিত হয়ে। রিয়া আমার পাশে বসল। তার নাইটি আবার একটু নড়ে গিয়ে তার কাঁধের একটা অংশ উন্মুক্ত হয়ে পড়ল। সে তাড়াতাড়ি ঠিক করে নিল, কিন্তু তার চোখের সেই দুষ্টু ঝিলিকটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রাতে চকলেট খাওয়ার মজাই আলাদা, সে বলল, তার গলায় একটা খেলোয়াড় ভাব। তুমি জানো না, রাতের নিস্তব্ধতায় কিছু জিনিস বেশি মিষ্টি লাগে। তার কথার মধ্যে একটা ইঙ্গিত ছিল, যেন সে শুধু চকলেটের কথা বলছে না। আমি একটা চকলেট তুলে মুখে দিলাম, আর সে আমার দিকে তাকিয়ে হাসল। কেমন লাগলো? সে জিজ্ঞেস করল। মিষ্টি, আমি বললাম, আর আমার চোখ তার চোখের সঙ্গে মিলে গেল। সে হঠাৎ হেসে ফেলল, তারপর একটা চকলেট নিয়ে নিজে খেতে শুরু করল। তার ঠোঁটের কোণে একটা ছোট্ট চকলেটের দাগ লেগে গেল। আমি হাসলাম। তোমার মুখে লেগে আছে। সে একটু অবাক হয়ে হাত দিয়ে মুখ মুছতে গেল, কিন্তু দাগটা রয়ে গেল। কোথায়? সে বলল। তার চোখে একটা খেলা শুরু হয়ে গিয়েছিল। আমি হাত বাড়িয়ে তার ঠোঁটের কোণে আলতো করে ছুঁয়ে দাগটা মুছে দিলাম। আমার আঙুল তার ঠোঁটে ছুঁয়ে যেতেই আমার শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে আমার দিকে তাকালো, তার চোখে একটা গভীর দৃষ্টি। তুমি তো দেখছি বেশ সাহসী হয়ে গেছ, সে ফিসফিস করে বলল। আমি হাসলাম, কিন্তু মনে মনে একটা ঝড় উঠছিল। এটা কি শুধুই মজা, নাকি তার কথার পেছনে কিছু গভীর অর্থ আছে? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। রিয়া উঠে দাঁড়ালো, তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আলো তার শরীরের ওপর পড়ছিল, আর তার নাইটি যেন আরও পাতলা মনে হচ্ছিল। সে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে, তুমি কি সারাদিন এভাবেই ক্লান্ত থাকো, নাকি আমার সঙ্গে থাকার সময়ও কিছু মজা করতে ভুলে যাও? তার কথায় আমি একটু হচকিয়ে গেলাম। মজা? কী ধরনের মজা? সে হাসল, তারপর ধীরে ধীরে আমার কাছে এসে আবার বিছানায় বসল। এবার সে আমার আরও কাছে, এতটাই কাছে যে আমি তার শরীরের হালকা সুগন্ধ পাচ্ছিলাম। তুমি জানো, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন শহরটা যেন অন্যরকম হয়ে যায়। কিছু কিছু জিনিস শুধু রাতেই বোঝা যায়। তার কথাগুলো যেন আমার মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিচ্ছিল। তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছ? আমি জিজ্ঞেস করলাম, আমার গলায় একটা হালকা কৌতূহল। রিয়া হাসল, তারপর আমার হাতটা ধরে বলল, তুমি খুব বেশি ভাবছ। আমি শুধু চাই তুমি একটু আরাম করো। তারপর সে আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ঘুমো, কাল সকালে দেখা হবে। সেই ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসছিল না। তার কথা, তার স্পর্শ, তার হাসি, সবকিছু আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এই রাতের গল্প এখানে শেষ হবে না।
রিয়া এই খেলা, এই লুকোচুরি আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম পরের রাতে কি হবে তা দেখার জন্য। রিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে একটা অদ্ভুত ঝড় চলছিল। তার কথা, তার দৃষ্টি, তার হাতের স্পর্শ সবকিছু যেন আমাকে একটা অচেনা পথে হাঁটতে বাধ্য করছিল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুমের কোনো চিহ্ন ছিল না। তার সেই শেষ কথা, কাল সকালে দেখা হবে, আমার কানে বাজছিল। কিন্তু তার গলার সেই দুষ্টু সুর, তার চোখের ঝিলিক সব মিলিয়ে মনে হচ্ছিল এই রাত এখনও শেষ হয়নি। শহরের রাতের নিস্তব্ধতা যেন আমার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। জানালা দিয়ে ঢোকা হাওয়া আমার শরীরে ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনে শুধু রিয়ার কথা ঘুরছিল। আমি উঠে বসলাম। ঘরের মৃদু আলো আর জানালা দিয়ে আসা শহরের আলোর ছায়া দেয়ালে একটা অদ্ভুত নাচন তৈরি করছিল। আমার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে। রিয়ার সেই হাসি, তার কথার মধ্যে লুকানো ইঙ্গিত, এসব কি শুধুই আমার কল্পনা নাকি সত্যি কিছু গভীর অর্থ আছে? আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গেলাম। বাইরে শহরের রাস্তায় কয়েকটা গাড়ির আলো দূরে মিলিয়ে যাচ্ছিল। আমি একটা গভীর শ্বাস নিলাম, চেষ্টা করলাম মনকে শান্ত করতে। হঠাৎ পেছন থেকে একটা হালকা শব্দ শুনলাম। দরজার কাছে কিছু একটা নড়ল। আমি ঘুরে তাকালাম। রিয়া ফিরে এসেছিল। এবার তার পরনে ছিল একটা গাঢ় লাল রঙের নাইটি, যেটা আগেরটার চেয়ে আরও পাতলা মনে হচ্ছিল। রাতের আলো তার শরীরের ওপর পড়ে একটা অদ্ভুত ছায়া তৈরি করছিল। সে দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকালো, তার চোখে সেই চেনা দুষ্টুমির ঝিলিক। ঘুমাওনি? সে বলল, তার গলা একটা হালকা ঝাঁঝ। না, ঘুম আসছে না, আমি বললাম। আমার গলা একটু কেঁপে গেল। তার উপস্থিতি যেন ঘরের বাতাসকে আরও ভারী করে দিয়েছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ মেঝেতে প্রতিধ্বনি তুলছিল, আর আমার বুকের ধুকপুকানি যেন আরও জোরে হয়ে উঠছিল। তুমি খুব টেনশনে থাকো, তাই না? সে বলল। তারপর বিছানার কাছে এসে বসল। এবার সে আমার আরও কাছে, এতটাই কাছে যে আমি তার শরীরের হালকা সুগন্ধ পাচ্ছিলাম, একটা মিষ্টি ফুলের মতো গন্ধ। আমি তো বলেছিলাম আমি তোমার পাশে আছি, তবু তুমি এত অস্থির কেন? তার কথার মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর হঠাৎ আমার হাতটা ধরল। তার হাতের স্পর্শ ছিল নরম, কিন্তু তাতে একটা উষ্ণতা ছিল যা আমার শরীরে একটা শিহরণ জাগিয়ে দিল। চলো একটু বাইরে যাই, সে বলল, তার গলা একটা উত্তেজনা। এত রাতে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রাতই তো সবচেয়ে মজার সময়, সে বলল, তার চোখে একটা দুষ্টু চমক। শহরটা রাতে অন্যরকম হয়ে যায়। তুমি কি কখনো রাতের শহরটা দেখেছ, যখন সবাই ঘুমিয়ে পড়ে? আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে টেনে উঠিয়ে দিল। চলো, আমি তোমাকে একটা জায়গা দেখাবো, সে বলল। আমি তার পেছন পেছন চললাম, আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন। আমরা বাড়ির ছোট্ট বারান্দায় গেলাম। রাতের শহরের আলো দূরে জ্বলছিল, আর হাওয়ায় একটা শীতল স্পর্শ ছিল। রিয়া বারান্দার রেলিংয়ের কাছে দাঁড়ালো, তারপর আমার দিকে ফিরে বলল, এখানে দাঁড়ালে মনে হয় পুরো শহরটা আমাদের। তার কথায় আমি হাসলাম। তুমি তো দেখছি খুব রোমান্টিক হয়ে গেছো, আমি বললাম একটু মজা করে। সে হাসল, তারপর আমার আরও কাছে এলো। রোমান্টিক হওয়া কি খারাপ? সে বলল, তার গলা একটা ফিস ফিস। তুমি কি কখনো ভেবেছ রাতের এই নিস্তব্ধটায় কিছু মুহূর্ত কতটা সুন্দর হতে পারে? তার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে যেন একটা গভীর সমুদ্র লুকিয়েছিল, যেখানে আমি ডুবে যেতে চাইছিলাম। সে হঠাৎ আমার হাতটা আরেকবার ধরল। এবার তার স্পর্শে একটা ইচ্ছাকৃত দৃঢ়তা ছিল। তুমি খুব ভালো মানুষ, কিন্তু কখনো কখনো তুমি খুব বেশি ভাবো, সে বলল, তার ঠোঁটে একটা হালকা হাসি। তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছো? আমি জিজ্ঞেস করলাম, আমার গলায় একটা কৌতূহল। সে হাসল, তারপর ধীরে ধীরে আমার কাছে আরও এগিয়ে এলো। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমি শুধু চাই তুমি একটু মুক্তভাবে বাঁচো, সে বলল। রাতটা এখনও অনেক বাকি। তুমি কি আমার সঙ্গে একটা খেলা খেলবে? খেলা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একটা গোপন খেলা, কিন্তু এই খেলার নিয়ম আমি ঠিক করব। তুমি শুধু আমার সঙ্গে থাকবে। আমার বুকের ধুকপুকানি আরও জোরে হয়ে উঠছিল। এটা কি শুধুই মজা, নাকি রিয়া আমাকে কোনো গভীর রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে? আমি কিছু বলার আগেই সে হাত ছেড়ে দিয়ে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালো। আমাকে ধরতে হবে, সে বলল, তার গলায় একটা খেলোয়াড় ভাব। কিন্তু যদি ধরতে পারো, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেব।
তার কথায় আমি হাসলাম, কিন্তু মনে মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। আমি তার দিকে এগিয়ে গেলাম, আর সে হেসে দৌড়ে ঘরের ভিতর চলে গেল। আমি তার পেছন পেছন গেলাম, আর রাতেরই গোপন খেলা শুরু হয়ে গেল। রিয়ার সেই দুষ্টু হাসি আর আমাকে ধরতে হবে কথাটা আমার মাথায় ঘুরছিল। ঘরের মধ্যে তার দৌড়ে যাওয়া, তার হালকা হাসির শব্দ আর তার নাইটির খসখস শব্দ যেন পুরো ঘরটাকে একটা জাদুময় জগতে পরিণত করেছিল। আমি তার পেছন পেছন দৌড়ালাম। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন রাতের নিস্তব্ধতার সঙ্গে মিশে গিয়েছিল। ঘরের মৃদু আলোতে তার ছায়া দেয়ালে নাচছিল, আর আমি যেন একটা স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। রিয়া হঠাৎ ঘরের এক কোণে থেমে গেল। সে দেয়ালের কাছে দাঁড়িয়ে আমার দিকে ফিরে তাকালো। তার চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক, কিন্তু এবার তাতে একটা গভীরতা ছিল। ধরে ফেলেছ? সে ফিসফিস করে বলল, তার গলায় একটা খেলোয়াড় ভাব। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাদের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম, আর তার নাইটির পাতলা কাপড়ে রাতের আলো যেন তার শরীরের রেখাগুলোকে আরও স্পষ্ট করে তুলছিল। তুমি তো বেশ দৌড়তে পারো, আমি হাসতে হাসতে বললাম। চেষ্টা করলাম পরিস্থিতিটা হালকা করতে, কিন্তু আমার গলায় একটা কাঁপুনি ছিল, যা লুকানো যাচ্ছিল না। এটা তো শুধু শুরু, রিয়া বলল, তার ঠোঁটে একটা রহস্যময় হাসি। খেলাটা এখনো বাকি। তুমি কি আমার পুরস্কার নিতে প্রস্তুত? পুরস্কার? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠে একটা কৌতূহল। আমার মন বলছিল, এই পুরস্কারটা শুধু কথার মজা নয়, এর পেছনে কিছু গভীর অর্থ আছে। রিয়া এক পা এগিয়ে এলো। এখন আমাদের মাঝে দূরত্ব আরও কমে গেল। তার চোখ আমার চোখে স্থির হয়ে রইল, আর আমি অনুভব করলাম আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। তুমি খুব ভালো মানুষ, সে বলল। তার গলা এতটাই নরম যে মনে হচ্ছিল সে আমার মনের গভীরে কথা বলছে। কিন্তু কখনো কখনো ভালো মানুষেরাও একটু দুষ্ট হতে পারে, তাই না? তার কথায় আমার বুকের মধ্যে একটা ঝড় উঠল। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। সে আমার দিকে আরেকটি এগিয়ে এলো। এবার তার শরীর আমার শরীরের এত কাছে যে আমি তার শ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। তুমি কি কখনো ভেবেছ রাতের এই মুহূর্তগুলো কতটা বিশেষ হতে পারে? সে ফিসফিস করে বলল। আমি কিছু বলার আগেই সে আমার হাতটা ধরল। তার হাতের স্পর্শে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আমাকে টেনে ঘরের মাঝখানে নিয়ে এলো, যেখানে বিছানার পাশে একটা ছোট্ট টেবিলে একটা মোমবাতি জ্বলছিল। সে মোমবাতিটা হাতে নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই রাতটা আমাদের। কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, শুধু আমরা আর এই মুহূর্ত। তার কথাগুলো আমার মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিল। আমি তার চোখের দিকে তাকালাম, আর মনে হলো আমি একটা গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। তার চোখে যেন হাজারটা কথা লুকিয়েছিল, আর আমি সেগুলো পড়তে চাইছিলাম। রিয়া, তুমি কি বলতে চাইছো? আমি অবশেষে জিজ্ঞাসা করলাম। আমার গলায় একটা অদ্ভুত কাঁপুনি। সে হাসল, তারপর মোমবাতিটা টেবিলে রেখে আমার আরও কাছে এলো। আমি কিছু বলতে চাই না, সে বলল, তার গলায় একটা ফিসফিস। আমি শুধু চাই তুমি এই মুহূর্তটা অনুভব করো। তারপর সে ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখল। তার হাতের স্পর্শে আমার শরীরে যেন একটা তরঙ্গ বয়ে গেল। আমি তার চোখের দিকে তাকালাম, আর সে আমার দিকে তাকিয়ে হাসল। তুমি কি ভয় পাচ্ছ? সে জিজ্ঞাসা করল। তার গলায় একটা দুষ্টু ঝাঁজ। ভয় না, কিন্তু আমি থেমে গেলাম। আমার মনের মধ্যে হাজারটা চিন্তা ঘুরছিল। এটা কি ঠিক? রিয়া আমার খালা, কিন্তু তার এই আচরণ, তার এই স্পর্শ, তার এই কথা, সব কিছু যেন আমাকে একটা নিষিদ্ধ পথে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু কি? সে বলল, তার ঠোঁটে একটা হালকা হাসি। তুমি খুব বেশি ভাবছ। এই রাতে ভাবার কিছু নেই, শুধু অনুভব করো। তারপর সে আমার হাতটা ধরে বিছানার কাছে নিয়ে গেল। সে বিছানায় বসল, আর আমাকে তার পাশে বসতে ইশারা করল। আমি বসলাম। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছিল। রিয়া আমার দিকে তাকালো, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি? রিয়া, এটা কি ঠিক? আমি অবশেষে বললাম, আমার গলায় একটা দ্বিধা। সে হাসল, তারপর আমার হাতটা তার হাতের মধ্যে নিয়ে বলল, ঠিক ভুলের কথা ভাবার সময় এখন নয়। এই মুহূর্তটা আমাদের, আর এটা শুধু আমরা দুজন বুঝতে পারি। তার কথাগুলো আমার মনের সব দ্বিধা যেন গলিয়ে দিচ্ছিল। আমি তার চোখের দিকে তাকালাম, আর মনে হলো আমি আর নিজেকে সংযত রাখতে পারছি না। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। তার শরীরের উষ্ণতা আমার শরীরে ছুঁয়ে গেল। তার ঠোঁট আমার ঠোঁটের কাছে, এতটা কাছে এলো যে আমি তার শ্বাসের মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই সে থেমে গেল। সে পিছিয়ে গিয়ে হাসল, তার চোখে একটা দুষ্টু চমক।
সে বলল, খেলাটা এখানেই শেষ নয়, তুমি যদি সত্যিই পুরস্কারটা চাও তাহলে আমাকে আরেকটু বুঝতে হবে। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। তুমি কি বলতে চাইছো? আমি জিজ্ঞাসা করলাম। সে উঠে দাঁড়ালো, তারপর জানলার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আলো তার শরীরে পড়ছিল আর তার নাইটি যেন আরও পাতলা মনে হচ্ছিল। সে বলল, তুমি আমাকে বুঝতে শুরু করেছো, কিন্তু এই রহস্যের শেষটা জানতে হলে তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি বিছানায় বসে রইলাম। আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন, হাজারটা অনুভূতি। রিয়ার এই খেলা, এই রহস্য আমাকে একটা অজানা পথে নিয়ে গিয়েছিল। আমি জানতাম এই গল্প এখানে শেষ হয়নি। রাতে এই মুহূর্তগুলো আমার জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু হয়ে গিয়েছিল। আজকের গল্পটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই বন্ধুরা।